রাইয়ের নিস্তেজ শরীরটা নিয়ে ছুটে চলেছে সাদি। হাজারো মানুষের ভিড়ে সাদির মতো লোকের আজ বড্ড অভাব। বড্ড দেরি হয়ে যাচ্ছে রায়কে নিয়ে যেতে। সাদি চলমান গাড়িগুলোর থেকে সাহায্য চাইতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। বাস্তবতা বড্ড কঠিন। এখানে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। এই দুনিয়াতে কেউ কারোর জন্য নয়। সবই ২ দিনের মায়া। সাদির ডাকে চকচক করা প্রাইভেট কারের মালিকেরা সাড়া দিল না। কিন্তু একজন বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো। বৃদ্ধ লোকটা ভরাট গলায় বলল, আব্বা, আমার ভাঙা ভ্যান গাড়িটায় আম্মাটারে উঠান। আপনি কই যাইবেন? আমি লইয়া যাইতেছি। সাদির চোখ ছলছল করে উঠল। যেই মানুষটা কিনা কোটি টাকার গাড়ি ছাড়া কখনো বের হয়নি, সে আজ কতটা অসহায়। রায়কে নিয়ে আসার সময় মানি ব্যাগটাও নিয়ে আসেনি। মোবাইলটাও ভুল করে গাড়িতে ফেলে এসেছে। কারোর কাছে সাহায্য নিতে পারছে না। এর জন্যই হয়তো টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই। কারণ আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা কেউ জানে না। কখন কার সাহায্য দরকার হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাধী সময় নষ্ট করল না। রায়কে ভ্যান গাড়িটার মধ্যে শুইয়ে দিল। ভ্যান গাড়িটা বৃদ্ধ লোকটা বাতাসের বেগে চালাতে লাগলো। এই দুনিয়াতে আল্লাহ যাকে অর্থ দেয় তাকে মন দেয় না, আর যাকে মন দেয় তাকে অর্থ দেয় না। তাই হয়তো চোখের সামনে কেউ মরে গেলেও কারোর কিছু যায় আসে না। অপরদিকে মিশকা নিজের ঘরে বসে আছে। আজ একদিন সে খাওয়া দাওয়া করছে না। মেয়েটার পাগল প্রায় অবস্থা। সাধী কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করলো? মিশকা ফুঁপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করেই নিজের কাঁধে কারোর হাতের স্পর্শ পেতেই মিশকা সেদিকে তাকালো। আনিরা বেগম মেয়ের চোখের পানি মুছে দিল। মিশকা নিজের মাকে ধরে জোরে জোরে কেঁদে উঠল। আড়াল থেকে আবরার ফুপু সবই দেখল। তার মুখে হাসি। সে তো এটাই চেয়েছিল। ভালোবাসার মানুষকে হারানোর যে কতটা কষ্ট তা আফজাল খানের ছেলেমেয়ে বুঝবে। যেমনটা একদিন সেও পেয়েছিল। আফজাল খান সেই দিন তার চোখের পানির ভাষা বোঝেনি, কিন্তু এবার নিজের ছেলেমেয়ে চোখের পানির ভাষা বুঝবে। রায়কে কিছুক্ষণ আগে সাদী হাসপাতালে এনেছে। ডাক্তাররা রায়ের চিকিৎসা শুরু করেছে। রায়ের অবস্থা ভালো না। হার্টবিট অনেক কম। রায়ের জ্ঞান নেই। সাদী প্রিয়ন্তীর মোবাইল থেকে নিজের ম্যানেজারকে কল করে টাকার ব্যবস্থা করতে বলেছে। ২৪ ঘন্টার মধ্যে রায়কে সিঙ্গাপুরে নেওয়ার সব ব্যবস্থা করতে বলেছে সাদী। ৪-৫ জন ডাক্তার রায়কে দেখেছে। রায়ের কাছে কারোর যাওয়া নিষেধ। আইসিইউ থেকে প্রিয়ন্তী বেরিয়ে আসতেই সাদী বলল, কিরে, রায়ের কি খবর? ও ঠিক আছে তো? আমি ওকে কালকের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাব। রায় ঠিক হয়ে যাবে তো, বল না? প্রিয়ন্তী হতাশ কণ্ঠে বলল, সাধী, উত্তেজিত হোস না। রায়ের হাতে সময় নেই আর। ৪৮ ঘন্টার মধ্যে যদি জ্ঞান না আসে তাহলে শেষ কথাটুকুও বলতে পারবি না। রোগটা একেবারে ছড়িয়ে পড়ে তারপর ধরা পড়েছে। আর ওর অবস্থা এখন এতটাই খারাপ যে কোথাও নিয়ে গেলেও আর কাজ হবে না। ওর ব্রেনে ছড়িয়ে পড়েছে টিউমারের বিষাক্ততা। যদি ১ বছর আগেও রোগটা ধরা পড়তো তবুও বাঁচানো যেত, কিন্তু এখন আর সম্ভব না। সাদী ফ্লোরে বসে পড়ল। অবশেষে সে চেয়েও কিছু করতে পারবে না। মেয়েটা তার সামনেই এভাবে ঝরে যাবে অকালে। সাধু উঠে রায়ের দিকে তাকালো। বেডের ওপর কত নিশ্চিন্তে শুয়ে আছে। মুখটা কালো হয়ে গেছে। পুরো মাথায় চুলের ছিটে ফোঁটাও নেই। ডাক্তার নাকের ভেতরে চিকন পাইপ ঢুকিয়ে দিয়েছে। পাইপটা ঢুকানোর সময় নড়ে উঠেছিল। হয়তো প্রচন্ড কষ্ট ছিল তখন। মুখে অক্সিজেন মাস্ক লাগানো। চোখের চারপাশটা কালো হয়ে গেছে। পাশের মনিটরের সবুজ দাগটা আস্তে আস্তে ওঠানামা করছে। এই সবুজ দাগটা হঠাৎ যদি সমান হয়ে যায় তখন কি হবে? ভাবতেই সাদির চোখ চিকচিক করে উঠল। দিন শেষে রাতের আগমন। রাত ১২টা বাজে। সাদি কিছুক্ষণ আগে সামান্যই খেয়েছে। ওর মা জোর করে খাইয়ে দিয়েছে। রায়ের চিকিৎসা চলছে। একবারের জন্য তার জ্ঞান ফিরেনি। অপরদিকে আবরার নিজের বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছে। রায়কে বড্ড দেখতে ইচ্ছে করছে। মেয়েটা একটা বারও তাকে কল করল না। আবরার সিগারেটের অভিমানী ধোঁয়াগুলো উড়িয়ে দিল। রাতে কিছুই খায়নি আবরার। কেন যেন কিচ্ছু ভালো লাগছে না। বারবার রায়কে দেখতে ইচ্ছে করছে তার খুব। নিজের সবকিছু প্যাকিং করছে আবরার। কালকের ফ্লাইটে চলে যাবে বিদেশে আবার। আর কখনো আসবে না এই দেশে। আফজাল খান নিজের মাথায় হাত দিয়ে বসে আছেন। সে কিছুতেই হিসাব মিলাতে পারছেন না।
কোথাও একটা ভুল হচ্ছে। আফজাল খানকে চিন্তিত দেখে আনিলা বেগম বললেন, ঘুমিয়ে পড়, রাত জাগতে নেই। আফজাল খান স্ত্রীর কথার ভাঁজে কিছুই বললেন না, শুয়ে পড়লেন। খোলা আকাশে তাকিয়ে আছে সাদি, তার ঠোঁটজোড়া কাঁপছে। বিনা দোষে আজ সে শাস্তি পাচ্ছে। সে তো মিশকাকে সব জানাতে চেয়েছিল রায়ের ব্যাপারে, কিন্তু সেই সময়টাও পেল না সে। ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে যে কত কষ্ট তা রায়কে দেখে সে বুঝছে। ভালোবাসায় এত কষ্ট কেন? আবরার যদি রায়ের অবস্থা একবার জানতো তাহলে কি করতো? আজকাল একটু বেশি কেঁদে ফেলছে সাদি। হয়তো আপন মানুষদের হারানোর যন্ত্রণাগুলো এমনই হয়। অন্ধকার রাত পার হয়ে গেছে। সকালের সোনালি আলো সাদির চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। কাল রাতে হাসপাতালের বারান্দাতেই কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। রায়ের কথা মনে হতেই সাদি দৌড় লাগায় সেই দিকে। যে দেখে ডাক্তাররা রায়কে নিয়ে ব্যস্ত। সাদি প্রিয়ন্তীকে নার্সের মাধ্যমে একবার ডাকে। প্রিয়ন্তী আসতেই সাদি বলে, রায় ঠিক আছে তো প্রিয়ন্তী? না রে, অবস্থা খুবই খারাপ হচ্ছে, হার্টবিট কমে যাচ্ছে। ওর আত্মীয় স্বজন কেউ থাকলে আসতে বল, যেন শেষ দেখাটা দেখে নেয়। সাজি ঘাড় ঘুরিয়ে একবার রায়কে দেখলো, তারপর দৌড়ে হাসপাতালে থেকে বেরিয়ে এলো। সাজি নিজের গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো অতি দ্রুত। কাল রাতে সাদির ম্যানেজার গাড়ি দিয়ে গেছে হাসপাতালে। সাদি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। অনেক সহ্য করেছে, আর না, এবার সে আবরার মুখোমুখি হবে। সাদির গাড়ি এসে খানবাড়ির সামনে থামলো। সাদি দারোয়ানকে গেট খুলে দিতে বলল, কিন্তু সে সাদির গলা পেয়েও খুলল না। কারণ তাকে নিষেধ করা হয়েছে, যেন সাদিকে বা রায়কে ভেতরে ঢুকতে না দেয় দারোয়ান। দারোয়ান যখন গেট খুলল না তখন সাদির মেজাজ আরো বিগড়ে গেল। সাদি রেগে দারোয়ানকে বলল, দারোয়ান চাচা, গেটটা খুলে দাও, আমার মাথাটা তুমি গরম করো না প্লিজ। আমি গেট খুলতে পারবো না সাদি বাবা। আমি আপনারে ঢুকতে দিলে আমার চাকরি থাকবো না। সাদি এবার আর নিজের রাগ সামলাতে পারল না। পাশে পড়ে থাকা পাথরগুলো সজোরে গেটে মারতে লাগলো। গেট ভাঙচুর করতে লাগলো। আবরার মাত্রই রেডি হয়ে নিচে এসে নাস্তা করার জন্য, কিন্তু হঠাৎ ভাঙচুরের আওয়াজ শুনে থেমে যায়। এদিকে দারোয়ান খুব ভয় পেয়ে যায় সাদির কাজে, তাই দৌড়ে বাড়ির ভেতরে ঢুকে যায়। দারোয়ানকে এভাবে দৌড়ে আসতে দেখে আর ভাঙচুরের আওয়াজে আবরার বলল, কি হয়েছে চাচা? আপনি এভাবে দৌড়ে কেন এলেন? আর বাইরে এত কিসের আওয়াজ আসছে? দারোয়ান হাঁপাতে হাঁপাতে বলল, আবরার বাবা, বাইরে সাদি বাবা আইছে। সে বাড়ির ভেতরে ঢুকতে চাইছে, কিন্তু আপনি না করছেন, তাই ঢুকতে দেই নাই। এর জন্য গেটে পাথর দিয়া আঘাত করতাছে আর খুলতে কইতাছে। আবরার ছোট করে একটা নিঃশ্বাস নিল। তারপর বলল, ওকে ভেতরে আসতে দাও, যাও গেট খুলে দাও। দারোয়ান দৌড়ে গেল গেট খুলতে। দারোয়ান গেট খুলতেই সাদি ভেতরে ঢুকলো। সাদি ভেতরে আসতেই দেখলো বাড়ির সবাই আছে। সাদি একবার মিশকার দিকে তাকালো, তারপর বলল, বেশ ভালোই হয়েছে এখানে সবাই আছে। তা না হলে সত্য কথাগুলো কাদের বলতাম এখন। এখানে কেন এসেছিস তুই সাদি? আবরার শান্ত গলায় বলল। সাদি আবরার কথায় জবাব দিল না। খাবারের টেবিলের দিকে একবার তাকালো, তারপর বলল, ওমা, এখানে দেখছি ভোজসভা চলছে। তা এত খাবার কি করে তোদের গলা দিয়ে নামছে আবরার? আমি থাকতে তো এ খাবার তোদের গলা দিয়ে নামবে না। সাদি কথাগুলো বলেই খাবারের টেবিলের সব খাবার উল্টে ফেলে দিল। কাঁচের জিনিসগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল। কাঁচের টুকরোতে পুরো ড্রয়িং রুম ভরে গেল। হঠাৎ সাদির গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। চারিদিকে পিনপতন নীরবতা। সাদি সেই দিকে একবার তাকিয়ে দেখলো মিশকা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, মিশকাই থাপড়টা মেরেছে। সাদির চোখে চিকচিক করছে পানি। মিশকা সাদির কলার ধরে বলল, আর কত ঠকাবে আমাদের? আমাদের ভাই বোনের জীবনটা নষ্ট করে শান্তি হয়নি, এখন বাড়িতে এসে অশান্তি কেন করছো? আর যার জন্য এমন করতেছো তাকে তো পেয়েছো, তাহলে আবার কি চাই? অবশ্য তোমাদের মতো চরিত্রহীন লোকেরা এর থেকে আর কি বা করতে পারে? এতক্ষণ চুপ থাকলেও এবার চুপ থাকলো না সাদি, কারণ এবার মিশকা তার চরিত্র নিয়ে কথা বলছে। সাদি এবার সজোরে সবার সামনে থাপ্পড় মারলো মিশকার গালে। মিশকা ছিটকে পড়ল ফ্লোরে। সাদি কিছু বলতে যাবে তার আগেই আবরার ওকে এলোপাতাড়ি মারতে লাগলো। আবরার সাদিকে মারতে মারতে বলল,
তোকে আমি কখনো বন্ধু ভাবিনি, তোকে সবসময় ভাই ভেবে এসেছি। আর তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস, আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস, আর এখন আমার বোনের গায়ে হাত দিস। তোকে আজ আমি মেরেই ফেলবো। সাজি একটা কথাও বলল না, একের পর এক থাপ্পড় আর ঘুষি খেয়েই গেল। একসময় আবরার ক্লান্ত হয়ে গেল, তাই থেমে গেল। এদিকে সাদির নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। আবরার সাদিকে ছেড়ে দিয়ে বলল, চলে যা এখান থেকে, তুই আর কখনো আমার সামনে আসিস না। চলে যা তুই, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। আমি চাই না তোর মায়ের কোল খালি হোক। আবরার উঠে যেতেই সাদি বলল, আমাকে কি সত্যি কখনো ভাই মনে করেছিস আবরার? যদি সত্যি নিজের আপন মনে করতিস তাহলে একটাবার আমাকে সবটা বলতে পারতিস। সাদি চোখের পানি মুছে বলল, আমি আসলে এগুলোরই প্রাপ্য। তা না হলে তো এত কিছুর পরেও কেউ আসে নাকি? যাই হোক, তুই যে বলিস আমি রায়কে কেড়ে নিয়েছি, তোর কাছে কি এমন প্রমাণ আছে এর বিরুদ্ধে? আবরার পেছনে ঘুরে বলল, একটা কথা কি জানিস তো, কুকুরের লেজ কখনো সোজা হয় না, আর বেঈমানরা কখনো নিজের বেঈমানির কথা স্বীকার করে না। যাই হোক, তোর প্রমাণ চাই তো? দাঁড়া, তোকে প্রমাণ দিচ্ছি। আবরার নিজের ফোন বের করলো, তারপর সাদিয়া রায়ের বেশ কিছু ছবি দেখালো, যেখানে স্পষ্ট সাদি রায়কে প্রপোজ করছে, আর রায় সাদির প্রপোজ গ্রহণ করছে। কিছু ছবিতে একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে, আরেকটা ভিডিওতে সাদিয়া রায় নাচ করছে। সাদি ছবিগুলো দেখে উচ্চ স্বরে হেসে দিল। সাদিয়া এখন নিজের শরীরের কথা ভুলে হাসতে ব্যস্ত। সাদিকে হাসতে দেখে আবরার বলল, হাসছিস কেন এইভাবে? এর পরও বলবি সব মিথ্যা, কিছু নেই তোদের মাঝে। সাদির হাসি থেমে গেল, চেহারায় দেখা দিল হাজারো অভিমান। সাদি ফোনটা নিয়ে মিশকার কাছে গেল, তারপর বলল, মিশকা, আবরার কি কখনো তোমাকে আমার আর রায়ের কোনো ব্যক্তিগত ছবি দেখিয়েছে? না, দেখায়নি। আমাকে মিশকা বলল। তোমার মনে আছে মিশকা, তোমাকে প্রপোজ করার কিছুদিন আগের কথা? ওই দিন আমি, তুমি আর রায় ঘুরতে গিয়েছিলাম। তুমি আমাকে ডেয়ার দিয়ে বলেছিলে রায়কে প্রপোজ করতে। মিশকা মাথা নেড়ে সম্মতি জানালো। সাদি বলল, ওই দিনের ভিডিও আর ছবিগুলো সবাইকে দেখাও। মিশকা সাদির কথা মতো তাই করলো। আর ওই দিন যে শুধু একটু মজা করে সাদি রায়কে প্রপোজ করেছে তা আবরার বুঝে গেল। তারপর সাদি মিশকাকে বলল, মিশকা, তুমি, আমি আর রায় একবার ঘুরতে গিয়েছিলাম। তোমরা রাস্তায় ফুচকা খেতে চেয়েছিলে, কিন্তু আমি ফুচকা খেতাম না, তাই রাই আমাকে জোর করে ওই দিন তোমার সামনে ফুচকা খাইয়ে দিয়েছিল। ওই দিনের ছবিগুলো আবরারকে দেখাও তোমার ফোন থেকে। সাদির কথা মতো মিশকা আবরারকে দেখালো। অতঃপর সাদি বলল, মিশকা, তোমাকে প্রপোজ করার পর আমি তোমাকে আর রায়কে নিয়ে মজা করে নেচেছিলাম। ওই দিনের ভিডিওগুলো দেখাও আবরারকে। সবকিছু দেখার পর আবরার হিসাব ওলটপালট হয়ে যাচ্ছে, কারণ সব জায়গায় মিশকা ছিল। আর মিশকার ফোনের পিকগুলো দেখলে তো বোঝা যায়, কিন্তু তার ফুপু যখন ছবিগুলো তাকে দিত তখন তো মিশকার ছবি সেখানে থাকতো না। সাদি আবরারকে বলল, আর কোনো প্রমাণ আছে আবরার? আবরার শান্ত হলো না, কঠিন গলায় বলল, বুঝলাম সব মিথ্যা। তাহলে রায় কলেজে ফাঁকি দিয়ে কেন তোর সাথে দেখা করতো? লাইক সিরিয়াসলি, রায় আমার সাথে দেখা করতো? কে বলেছে তোকে আবরার? নিজের চোখে না দেখে বিচার করলি? হ্যাঁ, তুই সত্যি জানতে চাস রায় কোথায় যেত? আমি আর কিছু জানতে চাই না, আর না কিছু বুঝতে চাই। আমি আজকের ফ্ল্যাটেই চলে যাচ্ছি, এটাই শেষ কথা। চলে যা, আমি বাধা দেব না। যাওয়ার আগে সত্যিগুলো জেনে যা। তুই একটু দাঁড়া, আমি আসছি। সাদি আস্তে আস্তে নিজের গাড়ির কাছে গেল। হাঁটতে খুব কষ্ট হচ্ছে, কপাল ফেটে রক্ত ঝরছে। হাত দিয়ে নাকের রক্ত মুছতে মুছতে সাদি হেঁটে চলল। পায়ে কাঁচের টুকরো লেগে অনেক জায়গায় কেটে গেছে, তাই হাঁটতে পারছে না। প্রায় 15 মিনিট পর সাদি এলো। সাদির হাতে 3টা ফাইল। সে ফাইলগুলো একটা একটা করে খুললো, তারপর পড়তে লাগলো, যেখানে স্পষ্ট লেখা, দীর্ঘ কয়েক বছর যাবৎ রোগী ব্রেন টিউমারে ভুগছে। মাথার চারিদিকে টিউমার ছড়িয়ে পড়েছে। যে কোনো সময় রোগীর নাক, মুখ, কান থেকে রক্ত আসবে। রোগীর থেমে থেমে জ্বর আসবে। শেষ সময় রোগীর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। রোগীর মাথার চুল পড়ে যাবে। রোগী চোখে ঝাপসা দেখবে। সাদি এক এক করে সব টেস্ট আর ডাক্তারের সকল নির্দেশনাবলী পড়ে শোনালো, কিন্তু সাদি কেন এগুলো বলছে এটাই কেউ বুঝতে পারছে না। এগুলো কেন আমাদের পড়ে শোনাচ্ছিস? আবরার বলল। সাদি হাসলো, তারপর কাগজগুলো আবরার কাছে দিয়ে বলল, রোগীর নাম তো আগে দেখ। আবরার একরাশ বিরক্তি নিয়ে কাগজগুলো নিল। না চাইতেও একবার রোগীর নামটা দেখলো, আর এতেই তার পায়ের নিচের মাটি সরে গেল।
আবরার চোখ থেকে ২ ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যতই রায়ের উপর রাগ দেখাক, কিন্তু ভালো তো বাসে। সাদি আবরার দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, এগুলো যেই দিন রায় ডাক্তারের কাছে গেছে তার কাগজ। তারিখগুলো দেখলেই বুঝবি। রায় ঠিক ওই দিনগুলোতে কলেজে যায়নি। আর ওই দিন রায় আমার সাথে দেখা করতে যায়নি, বরং ডাক্তারের কাছে গিয়েছিল। তুই কিভাবে জানলি রায়ের এই অবস্থা? আবরার বলল, রায় যে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিত, সে আমার কাছের একজন বান্ধবী প্রিয়ন্তী। ওই দিন রায় যখন ডাক্তারের কাছে যায়, আমিও সেই দিন প্রিয়ন্তীর কাছে যাই বিশেষ দরকারে। আর সেখানে রায়কে দেখতে পাই, তারপর এক এক করে সব জানতে পারি। তারপর অনেক জোর করে ওকে পৌঁছে দিয়ে যাই। তাহলে ওই দিন যে তোরা একে অপরকে জড়িয়ে ধরেছিলি, ওটা কি ছিল আবরার বল? রায় নিজের মেডিকেলের কাগজগুলো নিতে ভুলে গিয়েছিল, তাই আমি সেগুলো দিতে তোমার বাড়িতে দিকে রওনা দেই আবার। কিন্তু তোদের বাড়ির সামনে এসে দেখি রায় গেটের সামনে বসে কাঁদছে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল, তাই কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরেছিল। আবরার নিজের ফুপুর দিকে তাকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ আবরার ওর ফুপুর দিকে তেড়ে গেল আর গলাটা টিপে ধরল। আবরার বলতে লাগলো, তোমাকে আমি ছাড়বো না। আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যা কথা বলেছ। তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে তো নিজের মায়ের মতোই আমি ভালোবাসতাম। তাহলে কেন ফুপু, কেন এমন করলে? আফজাল খান, মিসকা সবাই এসে আবরারকে আটকালো, কারণ আর কিছুক্ষণই আবরার যদি ওর ফুপুর গলা ধরে রাখে তাহলে সে মারা যাবে। আবরার ফুপু ছাড়া পেতেই কাঁদতে লাগলো। আবরার চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন আমাকে এই মহিলা ঠকিয়েছে, আমার জীবনটা শেষ করে দিয়েছে। শুধু এর জন্য আমি ২.৫ বছর ধরে ঠিকমতো ঘুমাইনি। আমার সব শেষ করে দিয়েছে এই মহিলা বাবা। আবরার হাউমাউ করে কাঁদতে লাগলো। আবরার ফ্লোরে বসে কাঁদতে লাগলো, ফ্লোরে ২ হাত দিয়ে আঘাত করতে লাগলো। আফজাল খান বোনের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারলো। তারপর বলল, কেন এমন করলি বল? কি এমন করেছিল আমার ছেলে, যার জন্য তাকে এত বড় শাস্তি দিল? রায়ের ফুপু এবার চিৎকার করে বলল, আমি কি করেছিলাম ভাইয়া, যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছো? শুধু তো ভালোই বেসেছিলাম। তুমি আর বাবা মিলে দীপকে কেড়ে নাওনি আমার থেকে। তোমাদের জন্য আমার সংসার হয়নি। আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি ভাইয়া। আমি যখন দীপকে নিয়ে সুখী হতে পারিনি, তখন আমার ছেলেমেয়েরাও পারবে না। আমি সুখী হতে দেব না কখনো। বাড়ির সবাই থমকে গেল। আফজাল খান বোনের কাছে যেয়ে বলল, তুই আমাকে ভুল বুঝলি বোন। কে তোকে বলেছে দীপকে আমরা কেড়ে নিয়েছি তোর থেকে? দীপ নিজে আমাকে বলেছে। শুধু আমার জন্য ও নিজে এখনো বিয়ে করেনি। তোমরা ওকে বলনি আমার জীবন থেকে ওকে সরে যেতে, নইলে আমরা ওর পরিবারকে মেরে ফেলবো। আফজাল খান বোনের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আজ তোকে সব পরিষ্কার করে বলবো। তার আগে দীপ চৌধুরীর সাথে তো কথা বলি। আফজাল খান দীপ চৌধুরীকে কল করলো আর স্পিকার অন করে দিল। কিছুক্ষণ পর কল রিসিভ হতেই ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে এলো। কি ব্যাপার মিস্টার খান, হঠাৎ আমাকে কেন কল করলেন? কল তো আমি আপনাকে করি প্রতিবার। ছেলে মেয়ে নিয়ে কেমন আছো দীপ? আমি ভালো আছি। তারা কিছুদিনের মধ্যেই আসবে বলেছে এই দেশে, কিন্তু আপনার বোকা বোনটা তো এর কিছুই জানে না। আহারে বেচারি আমার জন্য জীবন যৌবন সব শেষ করলো। কিন্তু আমাকে দেখুন, আমি তার গোপনে বিয়ে করে সন্তানের বাবাও হয়ে গেলাম। আর প্রতি মাসে আপনার থেকে ২০ লাখ টাকা করে তো পাচ্ছি। টাকা না দিলে কি করব বলুন তো? আপনার বোনকে নিয়ে আসবো, তারপর বিদেশে পাচার করে দেব। হা হা হা। আর আপনার বোনটা মনে করে আমি তাকে কত ভালোবাসি। নিজের মা বাবাকে বাঁচাতে তাকে বিয়ে করছি না, কিন্তু সে তো আর জানে না আমার মা বাবাই আসলে নেই, সব নকল মানুষ। কিন্তু দেখুন, আপনার আর আপনার বুড়ো বাপটার সাথে চালাকি করে আর পারলাম না। বুড়োটা তো মরেছে, আমি যে অনেক মেয়ের সাথে চিট করছি তা ঠিক জেনে গেলেন, আর টাকার বিনিময়ে নিজের বোনটাকে বাঁচিয়ে রাখলেন। আফজাল খান ফোনটা কেটে দিলেন। এতক্ষণ সবাই সবকিছু শুনেছে। আবরার ফুপুর কাছে এখন সব পরিষ্কার। সে ফ্লোরে বসে পড়ল।
চোখ দুটো পানিতে ভরে গেল। দীপ তাকে এত বছর ধরে ঠকিয়ে আসছে, আর সে বুঝতেই পারল না। সাদির ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সাদি ফোনটা অন করতেই দেখলো প্রিয়ন্তীর মেসেজ। সাদি মেসেজটা পড়ে নিল, তারপর পেছন থেকে ঘুরে আবার হাঁটা শুরু করলো গাড়ির দিকে। আবরার সাদির দিকে তাকিয়ে দেখলো সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আর চলে যাচ্ছে। আবরার দৌড়ে গেল সাদির কাছে। আবরার দৌড়ে যেয়ে বলল, সাদি ভাই, আমার আপনাকে একবারে রায়ের কাছে নিয়ে যাবি তুই? একবার নিয়ে চল না প্লিজ। সাদি আবরার দিকে তাকালো না, নিজের মতো হেঁটে চলল। এবার আবরার সাদির দুই পা জড়িয়ে ধরল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাষাণ হয়ে যাস না তুই। একটু দয়া কর আমার ওপর। আমি আজকের পর আর রায়ের কাছে যাব না। কথা দিচ্ছি তোকে। একটু নিয়ে চল না আমাকে। তোর দুটো পায়ে পড়ি ভাই। আমার সবকিছু তুই নিয়ে নে, কিন্তু রায়ের কাছে একবার নিয়ে চল না সাদি। সাদি আবরার কাছ থেকে নিজের পা ছাড়ালো। তারপর বলল, রায়ের কাছে যে কি করবি আর? সহ্য করতে পারবি না আবরার। ও এখন আর আগের রায় নেই। জীবন মরণের শেষ প্রান্তে মেয়েটা এখন। এতক্ষণে সবাই চলে এসেছে। সাদি মিশকার দিকে তাকিয়ে বলল, জানিস মিশকা বলতো রায়ের চুল নাকি অনেক সুন্দর, কিন্তু আজ রায়ের মাথায় একটাও চুল খুঁজে পাবি না। আন্টি বলতো রায়ের চোখে নাকি হাজারো মায়া, কিন্তু আজ রায়ের চোখের নিচে কালো কুচকুচে হয়ে গেছে। মেয়েটা পরশু রাতে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। মরার মতো নিয়ে গেছি ওকে আমি হাসপাতালে। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না আসলে ওকে মৃত ঘোষণা করবে। একটু আগে জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা ভালো না। প্রিয়ন্তী আমাকে ওর আত্মীয় স্বজনকে ওকে শেষবারের মতো দেখে আসতে বলেছে। আমি ওর বাড়িতে জানিয়েছি, যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে চল তোর রায়কে দেখতে।